থেকে। আজকে 3টে নিউজ রুম শুরু করব দিনের সব থেকে বড় খবর দিয়ে, ভারত বিরোধী চক্রান্ত। আর সেই চক্রান্তে আরো পরিষ্কার হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের যোগ। আনসারুল্লাহ বাংলা, সেই আনসারুল্লাহ বাংলা যিনি অপারেশনাল হেড, যে তার নাম আজিজ, সেই আজিজ হোসেন তার এই গোটা পরিকল্পনাটা চালাতো পাকিস্তানে বসে। পাকিস্তান এবং বাংলাদেশে নিয়মিত যাতায়াত করতো সে, আর এই পাকিস্তান থেকেই অপারেশনের খুঁটিনাটি নির্দেশ দিত সে। অপারেশনের এই নির্দেশ তার মাধ্যমে পৌঁছে যেত বাংলাদেশি হ্যান্ডলারদের কাছে, আর বাংলাদেশি হ্যান্ডলাররা সেই নির্দেশ পৌঁছে দিত আসাম এবং বাংলায় যে স্লিপার সেলগুলো রয়েছে তাদের কাছে। কখন অ্যাক্টিভ হতে হবে, কখন কোন দুষ্কর্ম ঘটাতে হবে, এই সমস্ত খুঁটিনাটি নির্দেশ দিত এই আজিজ। আমাদের ইজাজ আমাদের সঙ্গে এই মুহূর্তে সিজার রয়েছেন, সরাসরি আমি সিজারের কাছে যাব। সিজার, এত বড় একটা চক্রান্ত, মানে বাংলাদেশ পাকিস্তান তার এই গোটা ভারত বিরোধী যে চক্রান্ত, সেই গোটা ভারত বিরোধী চক্রান্ত চালাতো এই ইজাজ, সেটাও পাকিস্তানে বসে কিভাবে কাজ করতো সে, তার এই গোটা চক্রটা কিভাবে সে নির্দেশ দিত এবং সেই নির্দেশ পেয়ে কিভাবে বাংলা এবং আসামে স্লিপার সেলগুলো অ্যাক্টিভ হয়ে উঠতো। দেখো, এখন পর্যন্ত যেটা জানা গেছে, আনসারুল্লাহ বাংলা টিমের আমির বা প্রধান হচ্ছেন জসিমউদ্দিন রহমানি, কিন্তু যে অপারেশনাল পার্ট অর্থাৎ এই ধরনের নাশকতা, স্লিপার সেল তৈরি, এই সমস্তটাই দেখে এজাজ হোসেন। তিনি আদতে বাংলাদেশের বাসিন্দা, কিন্তু 2008 সালে তিনি পাকিস্তানে পালিয়ে যান। আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি যে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থার সরাসরি যোগাযোগ রয়েছে, এবং সেটা কিন্তু এই ঘটনা আরও ভালোভাবে প্রমাণ করে। ইজাজ পাকিস্তান থেকেই আনসারুল্লাহ বাংলা টিমের বিভিন্ন যে মডিউলগুলো বাংলাদেশ এবং ভারতে রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে সেখানেও বেশ কিছু নাম খুঁজে পাওয়া গেছে। এসাদ রাদি থেকে শুরু করে সাইফুল ইসলাম, যারা ইতিমধ্যেই ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছে, তাদের হ্যান্ডলারদের একাধিক নাম পাওয়া গেছে, যেমন ফারহান ইসরাক থেকে শুরু করে আমিনুল ইসলাম, শাহ আলম, এরকম বিভিন্ন নাম পাওয়া যাচ্ছে, যারা বাংলাদেশ থেকে এই স্লিপার সেলের মাথায় যারা, তাদেরকে নির্দেশ পাঠাতো। আর তাদেরকে সরাসরি নির্দেশ পাঠাতো এই ইজাজ হোসেন। অর্থাৎ সামগ্রিকভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মডিউলগুলো বা স্লিপার সেলগুলো, যেটাকে তাদের বা সাংগঠনিক ভাষায় বলা হয় আনসার, সেগুলোকে নিয়ন্ত্রণ কিন্তু পাকিস্তানে বসে করে ইজাজ, এবং সেখান থেকেই এই সংগঠনের যে খরচের একটা বড় অংশ সেটা কিন্তু সেখান থেকে আসে। এবং যেটা বিশ্বাস করা হচ্ছে, যেটা গোয়েন্দারা মনে করছেন, যে এর যে পরিকল্পনা এবং পরিকল্পনার পেছনে খালি ইজাজ নয়, ইজাজের পেছনে রয়েছে সেখানকার বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন এবং পাক গুপ্তচর সংস্থার আইএসআইয়ের বিভিন্ন আধিকারিক। সিজার, আমার সঙ্গে থাকো এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন দা, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, ইজাজ আনসারুল্লাহ বাংলা টিমের অপারেশনাল হেড পাকিস্তানে বসে এবং একাধিকবার পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে তার যাতায়াত ছিল, এবং সেখান থেকে বসে ভারতের নানান দুষ্কর্মের পিছনে এই ইজাজ মদত দিত, কি বলবেন? দেখুন, জসিমউদ্দিন রহমানের আন্ডারে দুটো রত্ন রয়েছে। একটা ওই জেকারুল্লাহ খান, যে অ্যাকশনস গুলো বেসিক্যালি অ্যাসাসিনেশন গুলো করে, আর ইজাজ বহুদিন ধরে কিন্তু আইএসআই, আল কায়দা মেন আর এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের মধ্যে ওই যোগসূত্র রক্ষা করে যায়। সুতরাং ও বাংলাদেশ পাকিস্তান বহুবার করেছে, কারণ ওই রক্ষাটা করে, মানে ওই পুরো মেনটেন করে চেনটা। তো এটা ন্যাচারালি, এগুলো তো ওদের প্রসেস, ওরা করবেই। একটা জিনিস তো আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত বিরোধী যে চক্রান্ত, সেটা পাকিস্তানে বসে বাংলাদেশি হ্যান্ডলারদের মাধ্যমেই গোটাটা সুপরিকল্পিতভাবে করা হয়ে থাকে। হ্যাঁ, মানে পরিকল্পনাটা, দেখুন, পরিকল্পনাটা আইএসআই করে দিচ্ছে, বাট এক্সিকিউশনটা যদি আনসারুল্লাহ বাংলা টিম করে, সেটার অ্যাপ্রুভালটা ওদের আল কায়দা মেন টিম থেকে নিতে হয়, কারণ আনসারুল্লাহ বাংলা আল কায়দার বাংলাদেশ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। আর এই ইজাজ সেটা যোগসূত্র রক্ষা করে, ডিসিশন গুলো নেওয়া এবং এক্সিকিউট করা জসিমউদ্দিন রহমানি আর জাকারুল্লাহ এই দুজনে মিলে করে। একেবারে অনেক ধন্যবাদ দীপাঞ্জন, আপনাকে অনেক ধন্যবাদ। সিজাল, আমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। এবার আপনাদের বলবো সাইফুলের কথা। আচ্ছা, এই সাইফুলকে অসমের বরপেটায় মাদ্রাসা স্কুলে আরবি ভাষার শিক্ষক বলে জানা যাচ্ছে, কিন্তু এই শিক্ষকতার পেছনে অন্য কাজ। জঙ্গি মডিউল চালাতো সাইফুল, এবং তারও আধার কার্ড তৈরি হয়েছিল এই বাংলা থেকেই। এর আগে আমরা জানি যে সাদ রাডি, তারও আধার কার্ড এখান থেকেই তৈরি হয়, এবং সাদ রাডির পর এবার আবারও খবরের শিরোনামে চলে আসছে আরও এক জঙ্গির নাম, যার নাম সাইফুল। সে কিভাবে গোটা বিষয়টাকে
অপারেট করতো, জানবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, এই সাইফুল সম্পর্কে আর কি তথ্য উঠে আসছে? শুধু কি অসমের বরপেটা বা গোয়ালপাড়ায়, নাকি অন্য কোথাও জঙ্গি মডিউলের সঙ্গে সে যুক্ত ছিল? দেখো, সাইফুল ইসলাম ওরফে সুমন ওরফে হারুন রশিদ বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা এবং বলা হয় যে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ স্তরের নেতাদের মধ্যে একজন। সে দীর্ঘদিন আগে ভারতে ঢোকে এবং মুর্শিদাবাদের পথ দিয়ে এ রাজ্য দিয়ে সে ভারতে ঢোকে এবং সেই সময় কিন্তু তাকে আধার কার্ড এবং ভারতীয় ভুয়ো নথিপত্র অর্থাৎ তার পরিচয়পত্র তৈরি হয়ে গিয়েছিল এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে সেটাও এই রাজ্য থেকেই তৈরি করা হয়েছে এবং এই সাদরাদি যে এলাকাতে বসবাস করতো সেখানকারই কাছাকাছি কোথাওকার ঠিকানা দিয়ে সেই নথি তৈরি করা হয় এবং তারপরে সে যেটা তুমি বললে যে মাদ্রাসার আরবি শিক্ষকের পরিচয়ের আড়ালে সে গোটা মডিউলটা তৈরি করে এবং তার মডিউল একদিকে বরপেটা অন্যদিকে গোয়ালপাড়া জেলায় বিস্তৃত হয় এবং এই মডিউলের কাছ থেকেই গত পরশুদিন যেমন 4টে হ্যান্ডমেড AK-47 লুক অ্যালাইক রাইফেল পাওয়া গেছে এবং প্রচুর পরিমাণে আইডি সরঞ্জাম পাওয়া গেছে, ঠিক একই রকম প্রচুর পরিমাণ অস্ত্র পাওয়া গিয়েছিল এই মডিউলের কাছেই এবং সেখান থেকে দুটো বিষয় খুব স্পষ্ট। এক হচ্ছে বাংলা অসমের এই মডিউল অর্থাৎ সাদরাদির মডিউল এবং সাইফুলের মডিউল কোথাও না কোথাও যুক্ত। দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা চলছিল, অস্ত্র জোগাড় চলছিল এবং আইডি তৈরি করা কাজ অনেকটাই তারা এগিয়ে দিয়ে গেছে। দ্বিতীয় বিষয়টা আরও বিপজ্জনক, অর্থাৎ এই রাজ্যে ওই সংগঠন অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠনের যে স্লিপার সেল অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী, যে কারণে তাদের নেতারা ওপার বাংলা থেকে এখানে আসার আগেই তাদের জন্য প্রয়োজনীয় সমস্ত লজিস্টিক সাপোর্ট অর্থাৎ তাদের পরিচয়পত্র থেকে শুরু করে তাদের আশ্রয়ের ব্যবস্থা হয়ে যায়। সেটাই কিন্তু গোয়েন্দাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, সেই যে আশ্রয়স্থল বা লজিস্টিক সাপোর্ট দেওয়ার স্লিপার সেলকে খুঁজে বের করা, যেটা ক্রমশ বাড়ছে এমনটাই আশঙ্কা। আপাতত তোমাকে ধন্যবাদ সিজার। জাল আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্টের পর আরও বেশ কিছু বিষয় রয়েছে। জাল বার্থ সার্টিফিকেটও তৈরি হচ্ছে, আর এই জাল বার্থ সার্টিফিকেটের এপিসেন্টার কোথায়? বারাসাত। জাল নথিতেই নাকি বাংলাদেশিদের হাতে ভারতীয় পাসপোর্ট, আর পাসপোর্ট জালিয়াতির পুলিশি তদন্তেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আর কি তথ্য পাচ্ছি আমরা? সুপ্রিয় গু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুপ্রিয়, দেখো, পাসপোর্ট জালিয়াতি মামলার তদন্তে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়ে তদন্তকারীরা যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করেছিলেন যেগুলো মূলত এই ভারতীয় জাল পাসপোর্ট তৈরির ক্ষেত্রে ব্যবহার হতো, তার মধ্যে অন্যতম ব্যাংকের পাসবুক থেকে শুরু করে ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, এমনকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এডুকেশনাল সার্টিফিকেট এবং মার্কশিট। আর এই সমস্ত উদ্ধার হওয়া বা বাজেয়াপ্ত হওয়া যে সমস্ত নথিপত্র, এগুলোর কতটা সত্যতা আছে বা এগুলো আদৌ আসল কিনা সেটা কিন্তু একেবারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করার জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে বা লালবাজারের তরফ থেকে সেই সমস্ত পুরসভা বা গ্রাম পঞ্চায়েত যেখান থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেখান থেকে মার্কশিট বা অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছিল বলে দেখানো হচ্ছে, সেই সমস্ত কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছিল। এবং ইতিমধ্যেই আমরা যেটা লালবাজার সূত্রে জানতে পারছি যে সংশ্লিষ্ট এই সমস্ত কর্তৃপক্ষের তরফ থেকে এমনকি যেসব বিল্ডিংয়ে যে নির্বাচন কমিশনের শাখা অফিস রয়েছে, কারণ কলকাতার যে সমস্ত ভোটার কার্ড উদ্ধার হয়েছে কলকাতার ঠিকানার, সেগুলোর সত্যতা যাচার জন্য কিন্তু যেসব বিল্ডিংয়ে থাকা নির্বাচন কমিশনের যে শাখা অফিস রয়েছে সেখানেও কলকাতা পুলিশের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে চিঠি দিয়ে পাল্টা জানানো হয়েছে যে এই সমস্ত নথিপত্রের বাস্তবে কোনো রকম কোনো সত্যতা নেই, অর্থাৎ এই সব প্রত্যেকটি নথিপত্রই কিন্তু জাল আর এগুলোকেই ব্যবহার করা হতো এই বাংলাদেশি নাগরিকদের নাম এবং ধর্ম পরিবর্তন করে জাল ভারতীয়। আর এই আবহের মধ্যেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করা হলো আরও একজনকে। বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা শহরের পার্ক স্ট্রিট থেকে তাকে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। সন্দেহ করা হচ্ছে যে মাঝে মধ্যেই ভারত এবং বাংলাদেশের মধ্যে তার যাতায়াত ছিল এবং পুরোটাই অবৈধ নথি দিয়ে। তার কাছ থেকে আধার কার্ড, পাসপোর্ট যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো আসল নাকি সেগুলো নকল, সেগুলো এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আবারও পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। আর এবার পার্ক স্ট্রিট থানা এলাকার কলিং লেন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আবিদুর রহমান নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই আবিদুর রহমানের দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে ভারতবর্ষে যাতায়াত ছিল, এমনকি সে অবৈধভাবে বা কোনো রকম বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করতেন। এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই কলিং লেনে অভিযান চালিয়ে এই আবিদুর রহমান নামের বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। এমনকি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে ওই ব্যক্তির কাছ থেকে ভারতীয় জাল
আধার কার্ড, প্যান কার্ড সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। এমনকি এই সমস্ত নথিপত্র সে কোথা থেকে তৈরি করেছিলেন, কিভাবে তৈরি করেছিলেন, সেই বিষয়গুলো একদিকে যেমন জানার চেষ্টা করছে তদন্তকারীরা, তার পাশাপাশি পুলিশ সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে এই আবিদুর রহমান প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত ছিল। এমনকি কলকাতাতে সে নানা ধরনের ব্যবসায়িক কাজের সঙ্গেও যুক্ত ছিল এবং বিগত কয়েক বছর ধরেই কিন্তু সে ওয়াটগঞ্জ এলাকাতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই সমস্ত ভারতীয় যে পরিচয়পত্র বা যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে উদ্ধার হয়েছে জাল, সেই সমস্ত নথিপত্রকে ব্যবহার করে এখানকার নাগরিকত্ব অর্জন করারও কিন্তু চেষ্টা চালানো হচ্ছিল, এমনটাও মনে করছেন। আরও যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সেগুলো কোথা থেকে কিভাবে তার কাছ থেকে এলো সেগুলোই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় পিকুর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। কলকাতা থেকে জেলা সর্বত্র ছড়িয়ে পড়েছে অনুপ্রবেশকারীরা। অ্যাক্টিভ পুলিশ, বিশেষত যে সমস্ত জায়গা দিয়ে কাঁটা তার নেই সেই সমস্ত জায়গায় বেশি করে অ্যাক্টিভ রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। নদিয়া থেকে গতকাল আমরা দেখিয়েছিলাম যে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর 6 জন, এবার আবারও পুলিশের জালে 3 জন অনুপ্রবেশকারী এবং 3 দালালকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি এবং গাংনাপুর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। ধৃত 3 বাংলাদেশের মধ্যে একজন মহিলা রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, তাদের বাড়ি বাংলাদেশের চুয়াডাঙ্গায়। সীমান্তবর্তী যে থানাগুলি রয়েছে সেই সকল থানাগুলি যৌথভাবে তারা অভিযান চালাচ্ছে কোনো জায়গায় কোনো অনুপ্রবেশকারী এসে প্রবেশ করে ভারতবর্ষে রয়েছেন কিনা বা এই কাজের সাথে কারা কারা যুক্ত রয়েছে, কারা কারা তাদেরকে এদেশে নিয়ে আসতে সহযোগিতা করছে বা আশ্রয় দিচ্ছে, সমস্তটাই খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি সীমান্তে কিন্তু নজরদারি, ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে এবং যে সকল সীমান্ত এলাকাগুলিতে তার কাটা নেই সেই সকল এলাকায় নজরদারি বাড়ানো সত্ত্বেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা কোনো রকম নজরদারির ফাঁক ফোকর থাকলে সেই পথ দিয়ে দালালরা বা অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে প্রবেশ করাচ্ছে। আর এই সকল খবর মিলেই যৌথ পুলিশের অভিযানে একাধিক অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে। আবারও নতুন করে গতকালকে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে, ধানতলা থানার পুলিশ, গাংনাপুর থানার পুলিশ এবং হাঁসখালি থানার পুলিশ। এই অভিযুক্তদের গ্রেপ্তার করে আজ তাদের আদালতে পাঠায়। নদিয়া থেকে ক্যামেরায় তুষারের সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত কয়েক সপ্তাহ আগে গল্ফ গ্রিনের ভ্যাট থেকে এক মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয়েছিল, আর আজ একেবারে মালদার চা চলে সেখানে